আসসালামু আলাইকুম এভরিওয়ান। সীমাহীন ভালোবাসা গল্পের 14 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। হঠাৎ করে পিছন থেকে প্রিয়া এসে বলল, তোরে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি, আর তুই এখানে বসে আসোস, বাইরে বৃষ্টি হচ্ছে, আর তুই এই বৃষ্টির মাঝে বসে আসোস, ঠান্ডা লাগবে না? প্রিয়াকে এইসব কিছু বলা যাবে না, এজন্য ওকে বললাম তুই আমাকে খুঁজে পেলি কিভাবে? প্রিয়া বলল, চুপ কর, তুই কোনো কথা বলবি না, তোরে অনেক জায়গায় খুঁজছি, হঠাৎ করে দেখি তুই বসে আসোস, এখন বাসায় চল, বৃষ্টির পানিতে ভিজে গেলে তোর ঠান্ডা লাগবে। আমি বললাম, আমার কিছু হবে না, তুই চিন্তা করিস না, তুই বরং বাসায় যা, আমি আসছি। প্রিয়া আমার হাত ধরে আমাকে গাড়িতে বসিয়ে ওর নিজের ওড়না দিয়ে আমার শরীর থেকে পানি মুছতে মুছতে বলল, অফিস থেকে বের হবি, আমাকে কিছু বলবি না? আমি চুপ করে জানালার পাশে গিয়ে বাইরে তাকিয়ে আছি, শুধু এটাই চিন্তা করছি, আমি কার জন্য কি করলাম, যাকে আমার জীবনে সবকিছু দিয়ে ভালোবাসলাম, আর ওকেই আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম, আর সুইটি কিনা। প্রিয়া বলল, কি হয়েছে রে, মন খারাপ তোর? আমি বললাম, না কিছু হয় নাই, আমি ঠিক আছি। প্রিয়া বলল, কিছু তো একটা হয়েছে, সুইটির সাথে দেখা হয়েছিল? আমি মাথা ঝাঁকিয়ে বললাম, প্রিয়া বলল, আমি জানতাম তুই কেন অফিস থেকে বের হলি, ও তোরে কিছু বলছে কি? আমি বললাম, না কিছু বলে নাই, বাদ দে তো, তুই একটা কাজ করে দিবি আমাকে? প্রিয়া বলল, বল কি করতে হবে? আমি বললাম, আমার জন্য একটা মেয়ে খুঁজে দে, কেউ যদি আমাকে ছাড়া থাকতে পারে, আমিও পারবো না কেন? সুইটি আমার কথা শুনে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলল, এই কথাটা কি তুই বললি? আমি বললাম না তো কে বললো? তোরে যেটা করতে বলছি সেটা কর। প্রিয়া আমার মাথায় হাত দিয়ে বলল, এইসব নিয়ে এত চিন্তা করিস না, আমি বুঝছি তোর মনটা এখন খারাপ, আর তোর জন্য মেয়ে খুঁজতে হবে কেন, মেয়ে তো তোর চোখের সামনেই আছে। প্রিয়ার কথার কোনো মানে বুঝলাম না, এজন্য চুপ করে বসে থাকলাম। বাসায় গিয়ে নীরবে ইচ্ছা মতো কান্না করলাম, কিন্তু আমাদের কান্না দেখার মতো তো কেউ নেই। তবে একটা কথা আমার মাথায় বারবার ঘোরাঘুরি করছে, যে সুইটি আমার সাথে প্রেমের অভিনয় করবে কেন? যদি কেউ কারোর সাথে প্রেমের অভিনয় করে তাহলে সেটা স্বাভাবিক থাকবে, এতটাও গভীরে যাবে না। আমার মাথায় আসছে না কিছুই। বিকালে ছাদে একা একা বসে আছি, একটার পর একটা সিগারেট খাচ্ছি, কখনো এইসব খাওয়া হয় নাই, তবে আজকে এইসব খেতে বেশ ভালোই লাগছে। বুকের মাঝে জমা কষ্টগুলো যেন সিগারেটের ধোঁয়ার সাথে উড়িয়ে দিতে পারছি। সুইটি যদি আমার সাথে অভিনয় করতে পারে তাহলে আমি ওকে ভুলতে পারবো না কেন? অবশ্যই অবশ্যই আমি ওকে ভুলতে পারবো, কিন্তু ওকে যে অনেক অনেক ভালোবাসি আমি, কিভাবে ভুলে যাব ওকে? আমি নিজেকে কোনোভাবেই বুঝাতে পারছি না আমার এখন কি করা উচিত, এটাই আমি বুঝতে পারছি না। যেই ছেলেটা কোনোদিন সিগারেট ছুঁয়ে দেখে নাই পর্যন্ত, আজকে সে কিনা সিগারেট খাচ্ছে, কেমনে কি? আমি পিছনে প্রিয়ার দিকে তাকিয়ে বললাম, আমার জায়গায় তুই থাকলে আজকে জ্যান্ত মরে যেতি, আমি কিভাবে লাশ হয়ে বেঁচে আছি এটা শুধু আমিই জানি, তুই জানবি কি? প্রিয়া আমার হাত থেকে সিগারেটগুলো কেড়ে নিয়ে বলল, এইসব খেলে কি কষ্ট কমবে? আমি তোরে বলছিলাম তুই সুইটির সাথে দেখা করিস না, কিন্তু আমার কথা তো আর শুনলি না তুই। এভাবে নিজেকে কষ্ট দিয়ে কি পাস বল তুই আমাকে? আমি বললাম, তুই কি বুঝবি, কখনো যদি আমার মতো অবস্থা তোর হতো তাহলে তুই আমার মতোই জ্যান্ত লাশ হয়ে যেতি। প্রিয়া বলল, বাদ দে, এইসব কথা বলে আর মন খারাপ করতে হবে না, আগামীকাল আমার সাথে এক জায়গায় যেতে হবে। আমি বললাম, কোথায় যেতে হবে এটা বল। প্রিয়া বলল, আমি যেখানেই নিয়ে যাই, যাবি না তুই আমার সাথে? আমি বললাম, যাব না কেন বল, তোর জন্য আজকে আমি বেঁচে আছি, তুই বলবি আর আমি যাব না কেন? প্রিয়া বলল, খাইছস কিছু? আমি বললাম, এই তো এখন এইসব বসে বসে এইসব খাচ্ছি। প্রিয়া বলল, যা এখন নিচে গিয়ে কিছু খেয়ে নে, পাগলামো করিস না। আমি এখন গেলাম, তুই নিচে গিয়ে কিছু খেয়ে নে। এই কথা বলে প্রিয়াও চলে গেল। কিছুক্ষণ বসে থাকার পর আমিও নিচে চলে গেলাম, মনটা আজকে অনেক অনেক খারাপ হয়ে আছে, এজন্য আবার প্রিয়ার রুমের দিকে হাঁটতে লাগলাম। দরজা ঠেলে প্রিয়ার রুমের ভিতরে ঢুকে দেখি মাত্র প্রিয়া গোসল করে টাওয়াল পরে আয়নার সামনে বসে আছে। প্রিয়া আমাকে দেখে দাঁড়াতেই ওর শরীর থেকে টাওয়াল খুলে পড়ে গেল, আর আমি সাথে সাথে চোখ বন্ধ করে দরজা আটকিয়ে প্রিয়ার রুম থেকে বের হয়ে গেলাম। যেটা আশা করি নাই সেটাই হয়েছে, তবে আমার কারোর উপর এতটাও ইন্টারেস্ট নেই। নিচে গিয়ে খাবার টেবিলে বসতেই প্রিয়ার আম্মু এসে খাবার দিতে লাগলো, আমিও চুপচাপ খেতে লাগলাম। আন্টি আমার সামনে বসে বলল, বাবা তোমার এখন কি অবস্থা, তুমি এখন ঠিক আছো তো? এতদিন পর আন্টি আমার সাথে কথা বলেছেন, তবে শেষমেশ উনি আমার সাথে কথা বলল, বিষয়টা কেমন ভালো লাগছে। আমি হাসি দিয়ে বললাম, এই তো আন্টি, আমি অনেক অনেক ভালো আছি, তবে এতদিন পর আপনি আমার সাথে কথা বলছেন, আমার কতটা যে ভালো লাগছে বলার বাইরে। আমার সাথে কথা বলবেন আন্টি, আমি যদি কোনো অপরাধ করে থাকি মাফ করে দিবেন, আপনাদের বাসায় থাকি, আপনি যদি আমার সাথে কথা না বলেন তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? আন্টি বলল, থাক বাবা, এইসব বলে আর লজ্জা দিও না, আমি আসলেই তখন তোমাকে বুঝতে পারি নাই,
আমি বললাম আমি কিছু মনে করি নাই। প্রিয়া বলল, আমি কি আপনাদের পাশে বসতে পারি স্যার? প্রিয়ার দিকে তাকিয়ে বললাম, বস, আমি কি তোরে না করছি? প্রিয়া আমার পাশে বসে বলল, তা আম্মুর সাথে কি বিষয় নিয়ে কথা হচ্ছে? আমি বললাম, কি বিষয় নিয়ে আর কথা হবে? আন্টি বলল যে বাবা, আমার মেয়েটা খুব রাগী, ওকে কেউ বিয়ে করতে চায় না, পাত্ররা এসে ঘুরে ঘুরে চলে যায়, এজন্য আমি ওকে তোমার কাছে বিয়ে দিতে চাই। আমার মেয়েকে তুমি বিয়ে করো না প্লিজ, এটাই বলল আন্টি। আমার কথা শুনে আন্টি হাসতে লাগলো। আন্টির সাথে তাল মিলিয়ে আমিও হাসতে লাগলাম। বুকের ভেতর কষ্ট চাপিয়ে রেখে হাসতে যেন বেশ ভালোই লাগে। আন্টি উঠে চলে যাওয়ার পর আমি বললাম, সরি প্রিয়া, কিছু মনে করিস না, আমি তখন জানতাম না তুই গোসল করে। প্রিয়া বলল, বাদ দে সব বিষয়, আমি কিছু মনে করি নাই, এখন চুপচাপ আগে খেয়ে নে। প্রিয়ার সাথে টুকটাক কথা বলতে বলতে খেয়ে নিলাম। রাতে আবার প্রিয়া আর স্যারের সাথে মন ভালো করার জন্য কিছুক্ষণ জমিয়ে আড্ডা দিলাম। আড্ডা শেষ করে এসে ঘুমিয়ে গেলাম। অনেক বেলা করেই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দেখি আমার সামনে প্রিয়া শাড়ি পরা অবস্থায় বসে আছে। ঘুম ঘুম চোখে প্রিয়ার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেছি। নীল শাড়িতে প্রিয়াকে একদম সেই সুন্দর লাগছে। প্রিয়া বলল, কিরে এভাবে তাকিয়ে কি দেখোস? আমি বললাম, সব সময় তো গোমরামুখো হয়ে থাকিস, কারোর সাথে ভালো করে কথা বলিস না, তবে আজকে এই শাড়িতে তোরে ঝাঁকানাকা লাগছে। তবে একটা সত্যি যে মেয়েদের শুধু শাড়িতেই মানায়। ঘুম থেকে উঠে আজকে ভালো কিছু দেখলাম, আমার মনে হচ্ছে আজকে সারাদিন আমার ভালোই যাবে। আমার কথা শুনে প্রিয়া হাসি দিয়ে বলল, আমি শাড়ি পরতে পারি না, আম্মু পরিয়ে দিয়েছে, আর আমাকে সুন্দর বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি বললাম, ধন্যবাদ দিতে হবে না, সুন্দরকে যদি সুন্দর না বলি তাহলে যে আমার পাপ হবে, তবে যদি একটু সাজুগুজু করতি তাহলে আরো বেশি সুন্দর লাগতো। প্রিয়া বলল, এত সেজে লাভ নেই, আমি তো কাউকে পাগল করতে যাচ্ছি না কোথাও। আমি বললাম, কাউকে পাগল না করলেও আমি তো হয়ে গেছি, এভাবে আমার সামনে বসে থাকলে আমি তো সত্যি পাগল হয়ে যাব। প্রিয়া বলল, হয়েছে, তোর আর মিথ্যা কথা বলতে হবে না। প্রিয়া একটা ব্যাগ আমার সামনে রেখে বলল, এখানে কাপড় রাখা আছে, ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, আমি নিচে তোর জন্য অপেক্ষা করছি। আমি বললাম, কোথায় যাব আমরা, এটা তো বলবি নাকি? যদি কিছু না বলিস তাহলে যাব কিভাবে? প্রিয়া বলল, কালকে না বললি আমি তোরে যেখানে যেতে বলবো তুই নাকি সেখানেই যাবি, তো আজকে তুই এই কথা বললি কেন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি নিচে গিয়ে অপেক্ষা করেন, আমি রেডি হয়ে নিচে আসছি। প্রিয়া বলল, আচ্ছা তাড়াতাড়ি করিস, এমনি আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। প্রিয়া যাওয়ার পর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ব্যাগ থেকে প্রিয়ার দেওয়া কাপড় পরে রেডি হয়ে নিলাম। প্রিয়া মোটামুটি ভালোই চালাক আছে, ও আমাকে কিছু বলে নাই। প্রিয়া ওর কাপড়ের সাথে ম্যাচিং করে আমার কাপড় কিনেছে। যাক, এইসব এখন বাদ দিই। নিচে গিয়ে দেখি সবাই মিলে বসে নাস্তা করছে। স্যার বলল, প্রিয়া, এই ছেলের মন মানসিকতা এমনি খুব খারাপ, ওকে নিয়ে গেলে ও পুরোপুরি ভেঙে যাবে, এর থেকে বরং। প্রিয়া বলল, কিছু হবে না বাবা, এই নিয়ে তুমি চিন্তা করো না, আর ও যদি দেখে ওর প্রিয় মানুষ বিয়ে করে নিচ্ছে তাহলে হয়তো ওর মন থেকে কষ্টটা একটু দূর হবে, এজন্য নিয়ে যাচ্ছি। আমার প্রিয় মানুষের বিয়ে হয়ে যাচ্ছে মানে? প্রিয়ার কথার মানে বুঝতে না পেরে বললাম, কি বলতে চাস, একটু বুঝিয়ে বলতো আমাকে। প্রিয়া বলল, কিছু না, এখন চল তাড়াতাড়ি, এমনি দেরি হয়ে যাচ্ছে। নাস্তা শেষ করে আম্মুকে বলে বাসা থেকে বের হলাম। গাড়িতে বসার পর প্রিয়া আমার মাথায় হাত দিয়ে বলল, আমি তোরে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে একদম পাগলামো করবি না। আমি বললাম, আগে তো যাই নাকি? প্রিয়া বলল, না, আমি কিছু শুনতে চাই না, আমি তোরে যেটা বললাম সেটা করতে হবে। আমি বললাম, আচ্ছা বাবা, কোনো পাগলামো করব না, ঠিক আছে। প্রিয়া ওর হাত দিয়ে আমার চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, মাঝে মাঝে বেস্ট কিছু জিনিস ছেড়ে দিতে হয় নিজের ভালোর জন্য, আর এতে তোর ক্ষতি কিছু হবে না। আমি মনে করি ভালো কিছুই হবে তোর সাথে। প্রিয়ার সাথে আমি এই বিষয়ে আর কোনো কথা বলি নাই, কিন্তু গাড়িটা যেখানে থামলো সেটা আমার বহুদিনের পরিচিত একটা জায়গা। বুকের ভেতর যেন আবার কম্পন সৃষ্টি হতে লাগলো, হাত পা যেন মুহূর্তের ভিতরেই কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। প্রিয়া আমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে বলল, তুই যেটা চিন্তা করলি সেটাই হতে যাচ্ছে, আজকে সুমনের সাথে সুইটির বিয়ে, এজন্য তোরে এখানে নিয়ে আসলাম, যাতে তুই নিজ চোখে প্রিয় মানুষের বিয়ে দেখতে পারিস। প্রিয়ার কথা শুনে আমার কথা বলা বন্ধ হয়ে গেছে। প্রিয়া এটা কি বললো আমাকে? আজকে নাকি সুইটির বিয়ে, আমি জানি না, আর এতে হয়তো আমি কষ্ট পেতে পারি, কিন্তু সুইটি তো আমার সাথে ভালোবাসার নাটক করছে, ও তো আর কষ্ট পাবে না।
প্রিয়া বলল, কিরে ভিতরে চল, আর দেখ আমি তোর এখানে নিয়ে আসছি যাতে তুই দেখতে পারিস তোর কাছের মানুষ তোর কথা না রেখে তোর সাথে কিভাবে বেইমানি করছে। আমি বললাম, ও আর কি বেইমানি করছে? যেই মেয়ে আমার সাথে ভালোবাসার অভিনয় করতে পারে তার কাছে তো ভালোবাসার কোনো মূল্যই নাই। প্রিয়া বলল, চল আগে সুইটির সাথে দেখা করে আসি। আমি বললাম, প্রিয়া তুই হয়তো ভালো করেই জানিস আমি কতটা কষ্টের মাঝে আছি, এরপরও আমাকে কেন তুই এখানে নিয়ে আসলি? প্রিয়া বলল, ধুর আমি কাকে কি বুঝাই, যার জন্য তুই নিজেকে এতটা কষ্ট দিলি সে যে বিয়ে করে অন্য কারোর সাথে সুখে থাকবে, এটা দেখবি না তুই? ভিতরে চল তো আগে। প্রিয়া আমার এক হাত জড়িয়ে ধরে ভিতরে নিয়ে গেল। আঙ্কেলের দিকে নজর যেতেই দেখি উনি আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে দিল। হায় রে বেইমানের দল, পুরো পরিবার মিলে আমাকে বোকা বানালো, আর আমি কিছুই বলতে পর্যন্ত পারি নাই। প্রিয়ার সাথে উপরে চলে গেলাম। যতই সুইটির রুমের কাছে যাচ্ছি ততই ওর কথাগুলো আমার কানে বাজতে লাগলো। প্রিয়া দরজা খুলে ভিতরে ঢুকে গেল। আমি শুধু প্রিয়ার পিছনে পিছনে যেতে লাগলাম। সুইটির দিকে তাকিয়ে চোখ বন্ধ করে দিলাম। যেই মেয়েটা সব সময় আমার জন্য স্বাস্থ্য, আজকে সে কিনা অন্য কারোর জন্য সে যে বসে আছে, এইসব চিন্তা করতেই যেন কলিজাটা ফেটে যাচ্ছে। আমার সুইটি আজকে অন্য কারোর বুকে মাথা রেখে ঘুমাবে। এইসব দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? প্রিয়াকে দেখে সুইটি বলল, আপু তুই কেমন আছোস? আর আপু, আমি তোমার অপেক্ষাই করছিলাম। প্রিয়া বলল, আমার প্রিয় ছোট বোন, তোরে এই সাজে খুব মানিয়েছে, খুব খুব সুন্দর লাগছে তোরে। সুইটি বলল, এটাই হয়তো আমার জীবনের শেষ সাজুগুজু আপু, এরপর আমাকে আর দেখতে পারবে না। প্রিয়া বলল, স্বামীর বাসায় চলে যাবি এই তো? চিন্তা করিস না, ওখানে গিয়ে আমি তোরে দেখে আসবো। সুইটির দিকে তাকিয়ে যেন আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। কোনো মতে মাথা নিচু করে বললাম, তোরা কথা বল, আমি বাইরে আছি। প্রিয়া খপ করে আমার হাত ধরে বলল, আবার মরতে যাবি তাই তো? আমার বোনের মতো মেয়ে এই পৃথিবীতে কত কত আছে, চিন্তা করিস না, আমি তোরে ওর থেকেও আরো সুন্দর এনে দিব। আমি বললাম, তোর বোনের মতো মেয়ে হয়তো এই পৃথিবীতে অনেক আছে, তবে আমি কেন এই মেয়ের প্রেমে পড়তে গেলাম যার ভিতরে ছিল শুধু প্রেমের অভিনয়? জানিস তো প্রিয়া, কাউকে কাঁদিয়ে কেউ সুখে থাকতে পারে না। প্রিয়া বলল, আমার বোনকে তুই অভিশাপ দিবি না। সুইটি বলল, আমার এটাই প্রাপ্য ছিল, তবে আমি থাকতে হয়তো আমার মূল্য কেউ বুঝতে পারে নাই, আমি মরে গেলে ঠিকই বুঝবে। যাকে এতদিন ধরে ভালোবেসে আসছি, আর 5 মিনিট কথা বলাতে আমাকে বেইমান মনে হলো। তবে আমার কিছু হবার আগে আমি আমার প্রিয়জনকে বলতে চাই, মিস করি তোমায় অনেক, বলতে পারি না। আমি মরলে বুঝবা ঠিকই, কিছু বলতে পারবো না, কান্না করে বলবে তখন ভালোবাসি তোমায়। হাজার ডাকলে আসবো না, বলবো না ভালোবাসি তোমায়। প্রিয়া আপু, আমাকে কেউ বুঝতে পারে নাই, আমি কার জন্য কি করছি এটা ওরা মনে রাখে নাই। তবে বিশ্বাস করেন আপু, আমি বেইমান না, কাউকে ভালো রাখার জন্য এই কথা বলতে হয়েছে, হয়তো সেটা একটু পর বুঝবে। সুইটির এসব কথা শুনে আমি এক মুহূর্ত এখানে দাঁড়াতে পারলাম না, বাইরে দাঁড়িয়ে চুপচাপ কান্না করতে লাগলাম। সুইটি এত অভিনয় কিভাবে করতে পারে? ওর অভিনয়ের ভিতরেও আমি আমার ভালোবাসা দেখতে পেয়েছি, তবে ও আমার সাথে কেন ভালোবাসার অভিনয় করলো? একটু কি ও আমার প্রেমে পড়তে পারে নাই? নিচে গিয়ে চোখের পানি মুছে একটা চেয়ারে বসলাম। আমার মতো অনেকে এসেছে সুইটির বিয়ে দেখার জন্য। কিছুক্ষণ পর সুমন বর্ষে সুইটির হাত ধরে বিয়ের পিড়িতে নিয়ে এলো। প্রিয়া এসে আমার পাশে বসে বলল, কিরে মন খারাপ কি তোর? আমি চোখের পানি লুকিয়ে বললাম, আমার আবার মন খারাপ হবে কেন? প্রিয়া আমার মাথায় হাত দিয়ে বলল, কান্না করিস না, মাঝে মাঝে নিজের চাইতেও কিছু প্রিয় জিনিস ছেড়ে দিতে হয়। আমি তোর কষ্ট বুঝতে পারছি, তোর সাথে অবশ্যই ভালো কিছু হবে। দুলাভাই, আপু আপনাকে এই কাগজটা দিয়েছে, বলছে এটা এখন নাকি পড়তেন। এটা বলেই সুইটির ছোট ভাই দৌড়ে আমার সামনে থেকে চলে গেল। আমি কাগজটা হাতে নিয়ে ধীরে ধীরে খুললাম। প্রথমেই লেখা আছে, আমার প্রিয় মানুষ রিফাত, তোমার কাছে আমি খুব বেইমান না? এতদিন ভালোবেসে এই আমাকে চিনলে? তুমি যাতে ভালো থাকো আর সুমন যেন বোঝে আমি তোমাকে আর ভালোবাসি না, এজন্য আমি এই মিথ্যা নাটকটা করলাম। এই দেহে যতদিন পর্যন্ত নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত তোমার জন্য আমার বুক থেকে এক বিন্দু পরিমাণের ভালোবাসা কমবে না। তবে তোমাকে কালকে এইসব কথা আমি কতটা কষ্ট করে বলছি এটা শুধু আমি জানি। রাতভর তোমার জন্য কান্না করতে করতে আমার চোখের পানি শুকিয়ে গেছে। তুমি তোমার কষ্ট কাউকে দেখাতে পারছো না, কিন্তু আমি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। তবে তোমাকে আমি সত্যি অনেক অনেক ভালোবাসি, বিশ্বাস করো। সেই দিন সবকিছু মিথ্যা বলছি যাতে তুমি আমাকে অপরাধী ভেবে নিজে শান্তিতে থাকতে পারো।
আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালোবাসি। আমার কাছে তোমাকে দেওয়ার মতো আর কিছুই নাই। সেই দিন না তুমি আমার কাছে বলেছিলে আমার এই শরীরে কেউ যেন ছুতে না পারে। আর দেখো আমি তোমার কথা মতো সেটাই করছি। বিয়ে তো করে নিবে, কিন্তু আমাকে সুমন ছুতে পারবে না। বিয়ের পিড়িতে বসার আগে 3টা বিষের বোতল আর 5টা ঘুমের ট্যাবলেট খেয়েছি। এখন চাইলেও আমাকে কোনো ডাক্তার বাঁচাতে পারবে না। তবে হ্যাঁ, আমি মারা যাওয়ার পর তুমি কান্না করবে না। ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও, নিজের খেয়াল রাখবে। বিশ্বাস করো আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, যা ছিল সবটা তোমাকে দিয়ে গেলাম। বলছিলাম না তোমার সুখের জন্য আমি হাসতে হাসতে মারা যাব, আর আজকে সেটাই সত্যি হতে চললো। আমার জন্য আর কখনো চিন্তা করবে না। খুব খুব ভালো থেকো তুমি। এপারে আমাদের মিলন হলো না, কিন্তু ওপারে আমাদের দেখা হবে। তখন তোমাকে আমি আমার করে নিব। ইদি তোমার ভালোবাসার পাগলি সুইটি। চিঠিটা পড়ে আমার হাত পা কাঁপতে লাগলো। ছুটি তো ঠিক কথাই বললো। ও 5 মিনিট আমার সাথে কথা বললো, আর সেগুলো আমি বোকার মতো বিশ্বাস করে নিলাম। একটা মেয়ে আমাকে এতটা ভালোবাসে, আর আমি কিনা তাকে ভুল বুঝলাম। সামনে তাকিয়ে দেখি সুমন কুবুল বলে অলরেডি সুইটিকে বিয়ে করে নিল। আমি দৌড় দিয়ে সুইটির সামনে গিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, কেন এমন করলে সুইটি? আমাকে মেরে একবার এইসব কথা বলতে পারতে না তুমি? তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? তুমি তোমার কথা ভেবে সবকিছু শেষ করে দিলে। এই আমার কি হবে? সুমন আমার শার্টের কলার ধরে বলল, তুই এখন এখানে কি করিস? তুই জানিস না সুইটি এখন আমার বিয়ে করা বউ? সুমনের কথা শুনে ওকে ঠেলে দূরে সরিয়ে দিলাম। প্রিয়া বসা থেকে উঠে আমার কাছে এসে বলল, কিরে রিফাত, তুই এইসব কি শুরু করলি? পাগল হয়ে গেছিস তুই? আমি বললাম, আমি পাগল হই নাই, পাগল হয়েছে তোর বোন। ও বিষ খেয়েছে প্রিয়া। ও চলে গেলে আমার কি অবস্থা হবে? একবার ওকে এই কথা জিজ্ঞেস কর, কেন বিষ খেয়েছে। এই বলতে না বলতেই সুইটি আমার কোলে লুটিয়ে পড়লো। ওর মুখ থেকে রক্ত বের হতে লাগলো। সুইটিকে কোলে নিয়ে তাড়াতাড়ি বাইরে চলে গেলাম। গাড়িতে বসার পর প্রিয়া আমার পাশে বসে ড্রাইভারকে বলল, তাড়াতাড়ি কোনো এক হাসপাতালে নিয়ে যেতে আমাদের। সুইটি রক্তমাখা মুখে আমার দিকে তাকিয়ে বলল, আমি বলছি না আমার জন্য একদম কান্না করবে না। জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না। কেন এভাবে কান্না করছো? তোমাকে আমি পাবো না এটা জানি, এজন্যই তো নিজেকে নিজে শেষ করে দিলাম। আমি বললাম, কেন এমন করলে? আমি বলছিলাম তোমাকে যে সুমনকে আমি মেরে ফেলি, তাহলে আমাদের পথের কাটা শেষ হয়ে যাবে। আর সেই তুমি কিনা আজকে আমাকে রেখে বিষ খেয়েছো। আমাকে বলতে 2জন মিলে একসাথে খেতাম, আমাকে একা রেখে তুমি এভাবে চলে যাচ্ছ। এখন আমি বাঁচবো কি নিয়ে? তোমার কিছু হলে আমিও যে নিজেকে শেষ করে দিব বলে দিচ্ছি। সুইটি বলল, এমনটা করবে না কখনো। আমি চলে যাওয়ার পর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিবে। তবে বিশ্বাস করো, আমার মতো তোমাকে এতটা কেউ ভালোবাসবে না। সত্যিকারের ভালোবাসা আসলেই মানুষকে কাঁদায়। ভালো থেকো, সুখে থেকো, এটাই দোয়া করি আমি। আমি আর চোখ খোলা রাখতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আজকে একটা আফসোস নিয়ে মরতে হচ্ছে। বেঁচে থাকতে তোমাকে আমি পেলাম না। সুমন আমাদের মাঝে না এলেও কত সুন্দর একটা সংসার হতো আমাদের। সুইটি আর কিছু বলে নাই, চোখ বন্ধ করে দিল। ওর অবস্থা দেখে আমি বললাম, তুমি চোখ খোলা রাখার চেষ্টা করো প্লিজ। তুমি চলে গেলে আমার কি হবে? প্লিজ সুইটি, প্লিজ তুমি চোখ খোলা রাখো। হাসপাতালে যাওয়ার পর সুইটিকে কোলে নিয়ে দৌড়ে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে ডাক্তারকে বললাম, প্লিজ আমার সুইটিকে বাঁচিয়ে দিন, বিনিময়ে যা দিতে হবে আমি দিব। ডাক্তার আমাকে বের করে দিয়ে বলল, আপনি বাইরে অপেক্ষা করেন, আমরা দেখছি রোগীর কি অবস্থা। বাইরে বসে কান্না করছি আর দোয়া করছি সুইটি যেন বেঁচে যায়। ওর কিছু হলে আমাকে এত ভালোবাসবে কে? প্রতি মিনিটে প্রতি ঘন্টায় ওকে আমি ভালোবাসি। ওর একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি কত কিছু করলাম। আর সেই মানুষটা যদি আজকে না থাকে, তাহলে আমার এই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? প্রিয়া আমার মাথায় হাত দিয়ে বলল, কান্না করিস না প্লিজ, ওর কিচ্ছু হবে না। ও তোরে এতটা ভালোবাসে, কিন্তু কখনো তা প্রকাশ করে নাই। প্লিজ তুই কান্না করিস না। আমি বললাম, জানিস প্রিয়া, এখন সব দোষ আমার। আমি ওকে বুঝতে পারি নাই। যদি আমি ওকে বুঝতে পারতাম, তাহলে আজকে ওর এই অবস্থা হতো না। আমার মতো বস্তির একটা ছেলের জন্য ও কেন বিষ খেয়েছে? এর মাঝেই সুইটির পরিবারের সবাই হাসপাতালে চলে আসলো। সুমনকে দেখে আমার রাগ মাথায় উঠে গেল। তবে এই মুহূর্তে আমার মেজাজ ঠান্ডা রাখতে হবে। ডাক্তার দরজা ঢেলে কেবিন থেকে বের হয়ে আসলো। আমি ডাক্তারের সামনে গিয়ে বললাম, আমার সুইটি ঠিক আছে তো? ওর আবার কিছু হয় নাই তো? ডাক্তার বলল, আপনি রোগীর কি হন? আমি বললাম, আমি ওর সবকিছু বলতে পারেন। এখন বলেন, আমার সুইটি সুস্থ আছে তো? ডাক্তার বলল, রোগী বলেছে আপনি যেন একটা বিয়ে করে নেন, এটাই নাকি ওর শেষ ইচ্ছা। আর আপনাকে কান্না করতে বারণ করে গেল। আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি। রোগী এত বেশি পরিমাণে বিষ খেয়েছে, সাথে আবার ঘুমের ওষুধ। এজন্য আমরা রোগীকে বাঁচাতে পারি নাই, সরি।
ডাক্তারের মুখ থেকে এই কথা শোনার পর আমি ধপ করে মাটিতে পড়ে গেলাম। ডাক্তার এটা কি কথা বলল? না না, আমার সুইটি আমাকে রেখে মরতে পারে না। আমি দরজা ঢেলে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি সাদা কাপড়ে ঢাকা একটা লাশ পড়ে আছে বেডের উপর। আমি মুখ থেকে কাপড়টা সরিয়ে সুইটিকে জড়িয়ে ধরে বললাম, কেন আমাকে একা রেখে এভাবে চলে গেলে? এখন আমাকে কে বলবে আমি আমার জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি? কে বলবে স্যার আপনি এতটা সুন্দর কেন? যেই আমি তোমার জন্য সবকিছু ত্যাগ করতে রাজি ছিলাম, সেই তুমি কিনা আমাকে ছেড়ে চলে গেলে? কেন সুইটি, কেন কেন তুমি এমন করলে? তোমার ভালোবাসার অভাবে আমি তো এমনি দিন দিন না খেয়ে এভাবেই মারা যাব। একবার আমার কথাটা চিন্তা করে দেখতে তুমি। প্রিয়া বলল, এভাবে কান্না করিস না, কান্না করলে কি ও ফিরে আসবে? আমি বললাম, না না, আমার সুইটি আমাকে রেখে মরতে পারে না। ডাক্তার তো মিথ্যা কথা বলল। দেখ ও কি সুন্দর করে ঘুমিয়ে আছে, ওকে এখন আমাদের বাসায় নিয়ে যাব। আজ থেকে ও আমার কাছেই থাকবে। এই কথা বলে সুইটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে গেলাম। প্রিয়া আমার পিছনে পিছনে আস্তে আস্তে বলল, এমন করিস না প্লিজ, ও তো মরে গেছে, তুই বুঝতে একটু চেষ্টা কর। আমি সুইটিকে কোলে নিয়ে গাড়িতে বসে বললাম, তুই চুপ কর, আমার সুইটি আমাকে রেখে কখনো মরতে পারে না, ও তো ঘুমিয়ে আছে, তুই সব সময় মিথ্যা কথা বলিস। সুইটিকে নিয়ে সরাসরি বাসায় চলে গেলাম। বাসার ভিতরে গিয়ে সুইটিকে বিছানার উপর রেখে আমি ওর পাশে বসে বললাম, পাগলি মেয়ে, আমাকে রেখে চলে যেতে চাইলেই কি আমি যেতে দিব? ভালোবাসি না তোমাকে আমি অনেক। প্রিয়া দরজার সামনে দাঁড়িয়ে বলল, প্লিজ এমন করিস না, ওকে মাটি দিতে দে, ও মারা গেছে, তুই নিশ্চয়ই তো সবকিছু দেখলি, তারপরও কেন এমন করছিস? আমি বললাম, আমার সুইটি আমাকে রেখে কখনো মারা যেতে পারে না। তুই বললি আর আমি বিশ্বাস করে নিলাম, এটা কোনোদিন হতে পারে না। আমার সুইটি শুধু আমার, ওকে আমি কোথাও যেতে দিব না। প্রিয়া আর কিছু বলল না, কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর আম্মা এসে বলল, বাবা ও তো মারা গেছে, এখন ওকে মাটি দিতে হবে না? আমি বুঝতে পারছি তোর কষ্ট, কিন্তু কি করবি বল? আমি বললাম, তুমি আমার মা হয়ে এটা বলতে পারলে? ও তো মারা যায় নাই আম্মা, ও ঘুমিয়ে আছে। তাছাড়া ও আমাকে বলছে আমাকে রেখে কোনোদিনও মরবে না। মরতে হলে একসাথে মরবো দুইজন, আর বাঁচতে হলে একসাথে বাঁচবো দুইজন। আমার বিশ্বাস আছে আমার সুইটি আমাকে রেখে যাবে না। আম্মাও শেষমেশ কোনো উপায় না পেয়ে কান্না করতে করতে চলে গেল। আমি সুইটির মাথার পাশে বসে ওর দিকে শুধু তাকিয়ে আছি। পৃথিবীতে কত কত মেয়ে আছে, কিন্তু এই পিচ্চি মেয়েটার মতো আমাকে যত্ন করে কেউ ভালোবাসতে পারবে না। আর ওকে আমি কিভাবে হারাতে দিব? সুইটি ঠিকই বলছিল, বেঁচে থাকতে তো আর আমাকে বুঝতে পারলে না, হয়তো আমি মারা যাওয়ার পর আমাকে তুমি বুঝতে পারবে। সেই দিন হাজার ডাকলেও আমি ফিরে আসবো না, হাজারবার কেঁদো বললেও আমি ফিরে আসবো না। কিন্তু এই সমাজের মানুষগুলো আমাদের এক হতে দিল না, ওদের কারণে আমি আমার ভালোবাসা হারিয়েছি। আজকে সুইটি আমার সামনে শুয়ে আছে, ওকে আমি হাজার ডাকছি, এরপরও ও ফিরে আসছে না। কেন আমার সাথে শুধু এমন হচ্ছে? হঠাৎ করে দরজা ঠেলে আঙ্কেল আর স্যার ভিতরে ঢুকলো। স্যার আমার সামনে এসে বলল, শোনো আমার কথা। আমি বললাম, আপনার কোনো কথা আমি শুনতে পারবো না স্যার, আমার সুইটি এখানে ঘুমিয়ে আছে, আপনারা শব্দ করলে ও তো ঘুম থেকে উঠে যাবে, পরে আমাকে ও বকা দিবে। আঙ্কেল বলল, বাবা ও তো মারা গেছে, এমন করে না, একটু বোঝার চেষ্টা করো। আমি বললাম, স্যার ও মারা যায় নাই, ও তো ঘুমিয়ে আছে, আমার সামনে ওকে মৃত বলবেন না স্যার, আমার বুকটা ফেটে যায় এই কথা শুনলে। আমার সুইটি আমাকে রেখে কখনো মরতে পারে না। স্যার আমার হাত ধরে নিচে বসিয়ে আমাকে একটা পিলারের সাথে বেঁধে দিয়ে বলল, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না, আমাকে মাফ করে দিও বাবা, মৃত মানুষকে বেশিক্ষণ মাটির উপরে রাখতে নেই। আমি বললাম, আমি আপনার পা ধরে বলছি, আমার সুইটিকে আমার কাছ থেকে নিবেন না, ওকে ছাড়া আমি জ্যান্ত মারা যাব। প্লিজ স্যার ওকে নিবেন না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। স্যার আমি আপনার কাছে কোনোদিন কিছু চাইবো না, ওকে আমার কাছ থেকে আলাদা করবেন না, আপনার পা ধরে এই কথা বলছি। প্লিজ স্যার আমাকে একটু বাঁচতে দেন, ওকে না পেলে আমি এভাবেই মারা যাব, ওকে নিবেন না স্যার। কিন্তু আমার কথা না শুনে ওরা সুইটিকে নিয়ে যেতে লাগলো। আমি একটা চিৎকার দিয়ে কখন যে অজ্ঞান হয়ে গেলাম বলতেও পারি নাই। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।